আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সমাজকর্ম বিভাগের অনার্স তৃতীয় বর্ষের দারিদ্র্য সেবা নীতি ও অনুশীলন অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ঈদের পর আমার সাথে এটাই তোমাদের প্রথম ক্লাস। অনার্স তৃতীয় বর্ষের এর আগে দুটি অনলাইন, আজ আমাদের তৃতীয় অনলাইন ক্লাস। তৃতীয় বর্ষে যে সকল শিক্ষার্থী রয়েছে তারা সকলেই তাদের রোল নাম্বারগুলো কমেন্ট সেকশনে তুলে ধরবে। এর আগে আমরা দরিদ্র সেবা নীতি ও অনুশীলন কোর্সের প্রথম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণের উপায়, বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের সরকারি কর্মসূচিসমূহ এবং বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে বেসরকারি কর্মসূচিসমূহ। অনার্স তৃতীয় বর্ষে যারা রয়েছে তারা রোলগুলো কমেন্টসে তুলে ধরবে। চলো আমরা আমাদের আলোচনার বিষয় নিয়ে কথা শুরু করি। প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণের উপায়। মূলত প্রতিটি সামাজিক সমস্যাই একে অন্যের সাথে কানেক্টেড, অর্থাৎ একটি সমস্যা দেখা যায় যে অনেক সময় কোনো একটি বিষয় অবস্থা সমস্যা, অপরদিকে সেটি অন্য একটি সমস্যার কারণ, অর্থাৎ সামাজিক সমস্যাগুলো একে অপরের সাথে জড়িত। দেখা যায় যে আমাদের দেশে যে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা রয়েছে, এই সামাজিক সমস্যাগুলোর অন্যতম কারণই হলো দারিদ্র্য, আর দারিদ্র্য নিজেই একটি সামাজিক সমস্যা। এক্ষেত্রে বলা যায় দারিদ্র্য হলো মূল সামাজিক সমস্যা, অর্থাৎ অন্য সামাজিক সমস্যা তৈরির ক্ষেত্রে দারিদ্র্য একটি মূল কারণ হিসেবে কাজ করে থাকে। এক্ষেত্রে দারিদ্র্য দূরীকরণ কিভাবে করা যায়? আমাদের দেশে যখন বাংলাদেশ সৃষ্টির সূচনা লগ্নে দারিদ্র্যের যে হার ছিল সেই তুলনায় বর্তমান সময়ে দারিদ্র্যের হার কিন্তু অনেক কমে এসেছে। এখন সরকারি হিসেবে দারিদ্র্যের হার প্রায় 26%। কিন্তু একটা সময় কি ছিল, আমাদেরকে বলা হতো যে বাংলাদেশ হলো তলাবিহীন ঝুড়ি, অর্থাৎ তুমি উন্নয়নের যেই বিষয়গুলোই বাংলাদেশে দাও না কেন সেটি কি হবে, যেহেতু ঝুড়ির নিচে তলা নেই, সেটি আর সফলতার মুখ দেখবে না। কিন্তু এই দারিদ্র্য সমস্যা কিভাবে দূর করা যায়, এক্ষেত্রে আমরা কিছু সুনির্দিষ্ট পয়েন্ট তুলে ধরতে পারি। এই পয়েন্টগুলোর আলোকেই আমরা আমাদের আজকের টপিকস বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণের উপায়গুলো জানতে পারব। এক্ষেত্রে যেই পয়েন্টগুলো আমি তুলে ধরেছি, তোমরা যারা খাতা কলম নিয়ে বসেছো পয়েন্টগুলো তুলে ধরতে পারো, লিখে নিতে পারো। এগুলো হলো, প্রথমেই রয়েছে নীতি ও পরিকল্পনা প্রণয়ন। আমাদের 1 নম্বর পয়েন্টটি হলো নীতি ও পরিকল্পনা প্রণয়ন। 2 নম্বরেই রয়েছে জরিপ ও গবেষণা পরিচালনা। 2 নম্বর পয়েন্টটি হলো জরিপ ও গবেষণা পরিচালনা। 3 নম্বরেই রয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। 3 নম্বরে রয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এরপরেই রয়েছে কৃষিখাতের উন্নয়ন। আমাদের 4 নম্বর পয়েন্টটি হলো কৃষিখাতের উন্নয়ন। 5 নম্বরে রয়েছে সমবায় পদ্ধতি চালু। 5 নম্বরে রয়েছে সমবায় পদ্ধতি চালু। 6 রয়েছে কুটির শিল্পের পুনরুজ্জীবন। 6 নম্বর পয়েন্টটি হলো কুটির শিল্পের পুনরুজ্জীবন। 7 নম্বরে রয়েছে প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধ। 7 নম্বর পয়েন্টটি হলো প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধ। 8 নম্বরে রয়েছে সম্পদের সদ্ব্যবহার। আমাদের 8 নম্বর পয়েন্টটি হলো সম্পদের সদ্ব্যবহার।
এরপরে রয়েছে মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন। 9 নম্বরে রয়েছে 10 নম্বরে রয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণ। আমাদের 10 নম্বর পয়েন্টটি হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ। এর পরবর্তী পয়েন্ট হলো কর্মমুখী শিক্ষা ব্যবস্থা। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা। তারপরে রয়েছে শিল্পক্ষেত্রে অগ্রগতি। শিল্পক্ষেত্রে অগ্রগতি। এবং সর্বশেষ পয়েন্টটি হলো বাণিজ্য ঘাটতি দূর করা। বাণিজ্য ঘাটতি দূর করা। দেখো পয়েন্টগুলো যারা লিখে নিতে চাও, বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণের উপায়। প্রথমেই রয়েছে নীতি ও পরিকল্পনা প্রণয়ন। নীতি ও পরিকল্পনা প্রণয়ন। 2 নম্বর পয়েন্টে দেখো জরিপ ও গবেষণা পরিচালনা। এরপরে রয়েছে 3 নম্বর পয়েন্টটি হলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি। 4 নম্বর পয়েন্টটি হলো কৃষিখাতের উন্নয়ন। আমাদের 4 নম্বর পয়েন্টটি হলো কৃষিখাতের উন্নয়ন। 5 নম্বরে রয়েছে সমবায় পদ্ধতি চালু। সমবায় পদ্ধতি চালু। 6 নম্বরে দেখো কুটির শিল্পের পুনরুজ্জীবন। 7 নম্বরে রয়েছে প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধ। প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধ। 8 নম্বরে রয়েছে সম্পদের সদ্ব্যবহার। 9 নম্বরে রয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণ। 10 নম্বরে রয়েছে শিল্পক্ষেত্রে অগ্রগতি। পরবর্তী পয়েন্টটি হলো জনশক্তি রপ্তানি। জনশক্তি রপ্তানি। 12 নম্বর পয়েন্টটি হলো সম্পদের সুষম বন্টন। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা। 14 নম্বর পয়েন্টটি হলো মানব সম্পদ উন্নয়ন। এবং সর্বশেষ রয়েছে বাণিজ্য ঘাটতি পূরণ। আশা করছি তোমরা লিখে নিয়েছো। এ পর্যায়ে আমরা প্রতিটি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের প্রথম পয়েন্টটি ছিল নীতি ও পরিকল্পনা প্রণয়ন, অর্থাৎ দারিদ্র্য দূরীকরণে প্রথম যে পদক্ষেপটি গ্রহণ করতে হবে সেটি হলো জাতীয় নীতি ও পরিকল্পনা প্রণয়ন। এক্ষেত্রে জাতীয় দারিদ্র্য দূরীকরণ কমিটি এবং স্থানীয় দারিদ্র্য দূরীকরণ কমিটি গঠন করতে হবে এবং অবশ্যই দেশের সর্বোচ্চ নীতি নির্ধারকের তত্ত্বাবধানে এই দুটি কমিটি গঠন করতে হবে, যারা স্থানীয় পর্যায়ে কিভাবে দারিদ্র্য দূরীকরণ করা যায় এবং জাতীয় পর্যায়ে কিভাবে দারিদ্র্য দূরীকরণ করা যায় এই বিষয় নিয়ে কাজ করবে। পরবর্তীতে রয়েছে দেখো 2 নম্বর পয়েন্টটি, আচ্ছা 2 নম্বর পয়েন্টটি দেখো জরিপ ও গবেষণা পরিচালনা। আমি পয়েন্টগুলো আবার বলবো, তোমরা যারা লিখতে পারোনি পয়েন্টগুলো আবার লিখে নিও। যেমন সামুরা লিখছে যে পুরোটা সে দেখতে পারেনি। আমি পয়েন্টগুলো বলবো, তোমরা পয়েন্টগুলো খাতায় তুলে নিও। 2 নম্বর পয়েন্টটি যেটা ছিল জরিপ ও গবেষণা পরিচালনা করা।
এক্ষেত্রে কি যে বাংলাদেশের যে দারিদ্র পরিস্থিতি, বাংলাদেশের দারিদ্র অঞ্চল অর্থাৎ কোন অঞ্চলে দারিদ্র পরিস্থিতি কি অবস্থা, এটি কি কি কারণে হচ্ছে, কি কি বিষয়ের সাথে এর সম্পর্ক রয়েছে, এই বিষয়গুলো নিয়ে যখন জরিপ কার্য পরিচালনা হবে, গবেষণা কার্যক্রম পরিচালনা হবে, তখনই কিন্তু সেই নীতি ও পরিকল্পনা প্রণয়নটা আরও বেশি সহজ হয়ে উঠবে। তাহলে বোঝা যাবে যে কোন অঞ্চলের জন্য কি ধরনের কর্মসূচি প্রণয়ন করা যাবে। যেমন উত্তরাঞ্চলের জন্য যে ধরনের কর্মসূচি প্রণয়ন করা যাবে, দক্ষিণাঞ্চলের জন্য সেই কর্মসূচি কিছুটা হলেও ভিন্ন হবে। আমরা কি জানি, উত্তরাঞ্চলে মঙ্গা পরিস্থিতি একসময় দেশে অনেক ভয়াবহ ছিল, কিন্তু এতে পরবর্তীতে দেখা যায় যে সুনির্দিষ্ট নীতি পরিকল্পনা এবং কর্মসূচি গ্রহণের ফলে সেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। আমাদের 3 নম্বর পয়েন্টটি হলো, দেখো কৃষি খাতে আমাদের 3 নম্বর পয়েন্টটি হলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি। আবার বলছি, 3 নম্বর পয়েন্টটি হলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি। অর্থাৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচি কখন দেওয়া প্রয়োজন? যখন একজন ব্যক্তি নিজের আয়ের পথ অর্থাৎ নিজে আয় করতে পারছে না, তখন রাষ্ট্র হতে তাকে যে সাহায্য প্রদান করা হচ্ছে, তাকে সামাজিকভাবে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে, এই নিরাপত্তা কর্মসূচিটি হলো দেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেমন ধরো, আমাদের দেশে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা যে সম্মানী ভাতা রয়েছে, প্রতিবন্ধী ভাতা, এসিডদগ্ধ নারীদের জন্য ভাতা, এগুলোর ফলে কি হয়, ওই নির্দিষ্ট ব্যক্তিরা, ওই নির্দিষ্ট শ্রেণীভুক্ত ব্যক্তিরা তাদের যে দারিদ্র অবস্থা রয়েছে তা থেকে উত্তরণের উপায় খুঁজে পায়। এরপরে দেখো 4 নম্বর পয়েন্টটি রয়েছে কৃষি খাতের উন্নয়ন। আমাদের দেশকে বলা হয় কৃষিভিত্তিক অর্থনীতি। এখনও আমরা শিল্পক্ষেত্রে ততটা অগ্রসর হইনি যে আমাদেরকে শিল্পভিত্তিক দেশ হিসেবে বিবেচনা করা হবে। তো এক্ষেত্রে যেহেতু আমরা কৃষি প্রধান দেশ, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কৃষির উন্নয়ন করতে হবে। এক্ষেত্রে আমাদের সময় কি করে সেভ করা যায়, যেমন যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে দেখা যায় কি, আমার যে ধান কাটার মেশিন রয়েছে, গতানুগতিক মেশিনে আমি যদি একটা জমির ধান একদিনে কাটতে পারি, আমি যদি তা না করে যদি অত্যাধুনিক মেশিন ব্যবহার করা যায়, দেখা যায় কি একটি জমির ধান 2 ঘন্টা বা 1 ঘন্টায় কেটে ফেলা সম্ভব। ঠিক একইভাবে সেচ ব্যবস্থার যদি উন্নয়ন করা যায়, সেক্ষেত্রে কি হবে, আমাদের কৃষি আরও বেশি এগিয়ে যাবে। তারপরেই রয়েছে দেখো আমাদের 5 নম্বর পয়েন্টটি রয়েছে সমবায় পদ্ধতি চালু। অর্থাৎ বিশেষ করে গ্রাম অঞ্চলে দারিদ্র দূরীকরণের জন্য সমবায় পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটি উপায়। যেমন ধরো, এটি এর মাধ্যমে তারা সঞ্চয় করবে, গ্রামের নির্দিষ্ট জনগোষ্ঠী তারা সঞ্চয় করবে এবং সঞ্চয় করে তারা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে গ্রামের যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলোকে সমবায় ভিত্তিতে কাজে লাগাবে। এর ফলে কি হবে, সমবায়ের মাধ্যমে কোনো কর্মসূচি প্রণয়ন করলে শুধুমাত্র যে ব্যক্তির দারিদ্র দূরীকরণ হবে তা নয়, এক্ষেত্রে ওই যে গ্রামটি রয়েছে, যে অঞ্চলটি রয়েছে, সেখানে একাধিক ব্যক্তির অবস্থার উন্নতি হবে। এই জন্যই বলা হয়েছে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে সমবায় পদ্ধতি খুবই উপকারী এবং ফলপ্রসূ একটি উপায়। এরপরেই রয়েছে দেখো কুটির শিল্পের পুনরুজ্জীবন। আমরা জানি যে শিল্পায়নের ফলে আমাদের যে কুটির শিল্প রয়েছে, এই কুটির শিল্পটি আস্তে আস্তে তার যেই আগের অবস্থান ছিল সেটি থেকে দূরে সরে যায়, অর্থাৎ কুটির শিল্প তার চাহিদাটি হারিয়ে ফেলে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কি, তুমি যদি একটি দেশের যদি উন্নয়ন করতে হয়, দারিদ্র দূরীকরণ করতে হয়, সেক্ষেত্রে ওই দেশের কুটির শিল্পকে আরও বেশি এগিয়ে আনতে হবে। অর্থাৎ বাংলাদেশের যেটা প্রয়োজন, কুটির শিল্পকে পুনরুজ্জীবিত করতে হবে। আমরা আগে কি দেখতাম, নারায়ণগঞ্জ বিখ্যাত ছিল জামদানি এবং মসলিনের জন্য, কিন্তু মাঝে কিন্তু জামদানিটা তার জামদানি ভিত্তিক যে কুটির শিল্প রয়েছে সেটি তার ঐতিহ্যটি হারিয়ে ফেলে। বর্তমান সময়ে কিন্তু আবার কি দেখা যাচ্ছে যে জামদানির যে কুটির শিল্প রয়েছে সেটি আবার পুনরুজ্জীবিত হচ্ছে। অর্থাৎ এর ফলে কি হচ্ছে,
জামদানি কুটির শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অর্থাৎ যারা জামদানি কুটির শিল্পের সাথে যুক্ত রয়েছে তাদের অবস্থা কিন্তু দিন দিন পরিবর্তন হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি কি ক্ষুদ্র উদ্যোক্তা যারা কুটির শিল্পের উপর নির্ভর করে তাদের ব্যবসাটা এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে এক্ষেত্রে অনলাইন ভিত্তিক অনেক বাজার ব্যবস্থা গড়ে উঠছে। অর্থাৎ অনলাইনের মাধ্যমেই দেখা যাচ্ছে এখন তাঁতিদের কাছ থেকে কাপড় এনে কি করা হচ্ছে, অনলাইনেই বিক্রি করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, একটা সময় যে দেশীয় কাপড়, দেশীয় শিল্প যে হারিয়ে যাচ্ছিল তা থেকে তারা আবার মুক্তি পাচ্ছে। শুধু যে জামদানি শিল্প তা নয়, মাটির যে শিল্প রয়েছে, পিতলের যে শিল্প রয়েছে, সব কিছু কিন্তু এখন আবার নতুন করে কি হচ্ছে, পুনরুজ্জীবিত হচ্ছে। এর ফলে এই শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সকলেই তাদের দারিদ্র্য যে অবস্থা রয়েছে তা থেকে উন্নতির দিকে এগিয়ে যাবে। এরপরেই রয়েছে দেখো প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধ। আমাদের দেশ কিন্তু একটি কি প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ একটি দেশ। অর্থাৎ এই দেশের অবস্থানই এমনভাবে রয়েছে যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আমরা শিকার হই। সেক্ষেত্রে প্রত্যেকবারই দেখা যায় যে বিভিন্ন অঞ্চলের যে উন্নয়ন রয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সেই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং বারবার একই কাজ করা যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ওই যে প্রথম পয়েন্টটি বলেছিলাম, নীতি ও পরিকল্পনা প্রয়োজন। এক্ষেত্রে সুষ্ঠু নীতি ও পরিকল্পনা প্রয়োজন এবং দীর্ঘস্থায়ী যে প্রতিরোধ ব্যবস্থা রয়েছে সেটি গড়ে তুলতে হবে। এতে কি হবে, দীর্ঘস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ফলে ওই অঞ্চলে বারবার প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানলেও মানুষ সেইভাবে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে না এবং তার যে উন্নয়নের গতিধারা রয়েছে সেটি চলমান থাকবে। ফলে কি হবে, মানুষের যে দারিদ্র্য অবস্থা থেকে উন্নতির দিকে এগিয়ে যাওয়া, এটি অব্যাহত থাকার ফলে দেশের দারিদ্র্য অনেকটাই হ্রাস পাবে। তোমরা দেখবে যে এই বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি কি হচ্ছে, অবনতি হচ্ছে। এতে কি হবে, ওই অঞ্চলের লোকজন এই সময় পর্যন্ত তার যে অবস্থা রয়েছে সেই অবস্থা উন্নত করার যে চেষ্টা রয়েছে সেটি বাধাগ্রস্ত হচ্ছে। ফলে কি হবে, সে আবার দারিদ্র অবস্থায় পতিত হবে। কিন্তু বাংলাদেশের যদি বিভিন্ন অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো অনেক বেশি শক্তিশালী হতো তাহলে কি হতো, ওই অঞ্চল বন্যা হতে অনেকটাই রক্ষা পেত এবং জনগণ তার স্বাভাবিক কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রমগুলো পরিচালনা করতে পারত। নেক্সট আমাদের যেই পয়েন্টটি রয়েছে অর্থাৎ 8 নাম্বার পয়েন্ট, সেটি হলো সম্পদের সদ্ব্যবহার। অর্থাৎ আমরা কি জানি, আমরা কিন্তু জানি যে পৃথিবীর যে সম্পদ রয়েছে তার 90% সম্পদ 10% মানুষের নিয়ন্ত্রণে, আর 10% সম্পদ ভোগ করছে 90% মানুষ। এই চিত্রটি কিন্তু শুধু পৃথিবীর নয়, এই চিত্রটি বাংলাদেশেরও। অর্থাৎ বাংলাদেশেও আমরা দেখতে পাই যে 100% সম্পদের ভিতরে 90% সম্পদ হলো শুধুমাত্র 10% মানুষের নিয়ন্ত্রণে। বাংলাদেশের বাকি 10% সম্পদ 90% মানুষ ভোগ করছে। এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে কিন্তু সম্পদের সৎ ব্যবহার হয়নি। অর্থাৎ দেশের প্রতিটি নাগরিক কিন্তু তার দেশের যে সম্পদ রয়েছে সেটি পরিপূর্ণভাবে ভোগ করতে পারেনি। এর ফলেই কিন্তু দারিদ্র অবস্থাটি দিন দিন এদেশে বিরাজমান ছিল। যখনই এই দেশের সম্পদের সুষম বন্টন হবে, সম্পদের সৎ ব্যবহার হবে, অর্থাৎ আমাদের দেশে যে সম্পদগুলো রয়েছে সেগুলো যখন সৎভাবে ব্যবহার হবে তখনই কি হবে, দেশে দারিদ্র অবস্থা উন্নতি হবে। আবার দেখো আমাদের দেশে যে সমুদ্রের নিচে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে এগুলোর কিন্তু এখনও ব্যবহার শুরু হয়নি। যখন এগুলোর ব্যবহার সঠিকভাবে হবে এবং দেশের জনগণের কল্যাণে ব্যবহৃত হবে তখন এদেশ থেকে দারিদ্র অনেকটাই বিমোচন করা সম্ভব হবে। নেক্সট 9 নাম্বার পয়েন্টটি হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ। আমাদের দেশে বর্তমানে বলা হচ্ছে জনসংখ্যা 16 কোটি ছাড়িয়ে গেছে, কিন্তু আমাদের দেশটি কতটুকু, আমাদের দেশ সে তুলনায় অনেক ছোট বা ক্ষুদ্র একটি দেশ। এই যে জনসংখ্যা রয়েছে এই জনসংখ্যাকে
যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে নানা ধরনের সামাজিক সমস্যা আরও বৃদ্ধি পাবে। সেই জন্য তোমরা দেখবে যে সরকার সেই 70-এর দশকেই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করেছে। যদিও বর্তমান সময়ে আমরা পরিবার পরিকল্পনা কর্মসূচি ভিত্তিক যে ধরনের কার্যক্রম রয়েছে, যে ধরনের প্রচারণা রয়েছে, এগুলো কিন্তু আমরা অনেক কম দেখতে পাই। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, এক্ষেত্রে পৃথিবীর সব দেশে কিন্তু এখন জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, মূলত মানব সম্পদ উন্নয়নে কাজ করছে। অর্থাৎ তারা তাদের জনসংখ্যা হ্রাসের জন্য কাজ করছে না, তারা তাদের জনসংখ্যাকে কিভাবে সম্পদে পরিণত করা যায় সেই বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে। দেখবে ইউরোপের কিছু দেশ রয়েছে যাদের জনসংখ্যা বৃদ্ধির হার হলো নেগেটিভ, অর্থাৎ নেতিবাচক। এক্ষেত্রে অনেকেই হয়তো বুঝতে পারবে না যে জনসংখ্যা বৃদ্ধির হার কিভাবে নেগেটিভ হয়। নেগেটিভ হয় তখনই যখন একটি দেশে, ধরো আজকে জার্মানিতে 5 জন মানুষ মারা গেল আর জন্ম নিল 2টি শিশু, সেক্ষেত্রে সে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার হলো নেগেটিভ, অর্থাৎ নেতিবাচক। অর্থাৎ ওই দেশে জনসংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে এবং ওটার বৃদ্ধির হার হলো নেগেটিভ। এক্ষেত্রে কী হবে, সেই দেশের কিন্তু একটা সময় যদি এমন চলতে থাকে সেই দেশে জনসংখ্যাই থাকবে না। সেজন্য তারা এখন জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, মূলত জনসংখ্যাকে সম্পদে পরিণত করার দিকে আগ্রহ বেশি দেখাচ্ছে। আমাদেরও একটা সময় কি হবে, জনসংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে এবং সেক্ষেত্রে আমাদের করতে হবে জনসংখ্যাকে সম্পদে পরিণত করার জন্য নীতি, পরিকল্পনা এবং কর্মসূচি হাতে নিতে হবে এখন থেকে। এরপরেই দেখো তোমরা রয়েছে শিল্পক্ষেত্রে অগ্রগতি। বাংলাদেশে একটি কৃষিপ্রধান দেশ হলেও শিল্পক্ষেত্রে বাংলাদেশের কি প্রভূত উন্নয়ন সংগঠিত হচ্ছে। তোমরা দেখবে যে বাংলাদেশের কিছু কিছু শিল্প রয়েছে যেগুলো অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যেমন ধরো বাংলাদেশের ঔষধ শিল্প, পৃথিবীর প্রায় 112টিরও বেশি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। এরপরে তোমরা দেখবে যে জাহাজ ভাঙা শিল্প, এই ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর অন্যতম জাহাজ ভাঙা শিল্প দেশ হিসেবে ইতিমধ্যেই পরিগণিত হয়েছে। তারপরে তোমরা দেখবে যে পোশাক খাতের কথা তো না বললেই নয়, পোশাক খাতে বাংলাদেশ পৃথিবীর পোশাক উৎপাদনে বাংলাদেশ পৃথিবীর 4র্থ অবস্থানে রয়েছে, অর্থাৎ উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে। এক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই শিল্পগুলোকে এগিয়ে নেওয়ার জন্য এই শিল্পগুলোকে সরকার হতে বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা করতে হবে এবং নিরবিচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ এই সুবিধাগুলো তাদেরকে প্রদান করতে হবে যাতে এই শিল্পগুলো আরও দ্রুত এগিয়ে যায়। এবং শিল্প যখন দ্রুত এগিয়ে যাবে এতে অনেক বেশি জনগণের কর্মসংস্থান হবে। এত জনগণের যখন কর্মসংস্থান হবে তখন কি হবে, মানুষের আস্তে আস্তে জীবনমান উন্নয়ন হবে, দেশের দারিদ্র্য পরিস্থিতি দিন দিন কি হবে, দারিদ্র্যের হার দিন দিন হ্রাস পাবে। এরপরেই রয়েছে তোমরা দেখো 11 নম্বর পয়েন্টটি হলো জনশক্তি রপ্তানি। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম একটি উপায় হলো প্রবাসী আয়, অর্থাৎ রেমিটেন্স। এই জন্য রেমিটেন্স বাড়ানোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের জনশক্তি রপ্তানি করতে হবে। কিন্তু কি অদক্ষ জনশক্তি রপ্তানি করে কোনো লাভ হবে না, এক্ষেত্রে আমাদের দক্ষ জনশক্তি রপ্তানি করতে হবে। আর দক্ষ জনশক্তি রপ্তানির জন্যই তাদেরকে কি করতে হবে, প্রশিক্ষণ প্রদান করে তারপরে তাদেরকে কি করতে হবে, বিদেশে রপ্তানি করতে হবে। দেখবে আমাদের দেশ থেকে অনেক শ্রমিক যায় যারা সেই দেশে যেয়ে কী করতে পারে না, সে দেশে যে কাজ শিখে তারপর আস্তে আস্তে তারা কাজ করে। কিন্তু এদেশ থেকে কিন্তু যদি আমরা কারিগরি শিক্ষাটাকে আরও বেশি ডেভেলপ করতে পারি তাহলে এদেশ থেকে কী করা যাবে, দক্ষ জনশক্তি রপ্তানি করা যাবে এবং যেই জনশক্তিগুলো রপ্তানি হচ্ছে তাদের সাথে সংশ্লিষ্ট তার পরিবার কী হবে, ধীরে ধীরে দারিদ্র অবস্থা হতে মুক্তি পাবে। এরপরে রয়েছে দেখো সম্পদের সুষম বন্টন। সম্পদের সুষম বন্টন অলরেডি আমি আলোচনা করে ফেলেছি সম্পদের সদ্ব্যবহার পয়েন্টটিতে। তারপরেই রয়েছে দেখো কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ কারিগরি শিক্ষাকে আরও বেশি
এগিয়ে নিতে হবে, কারিগরি শিক্ষাকে আরও বেশি কী করতে হবে, জোর দিতে হবে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন 2050 সালের মধ্যে বাংলাদেশের অর্ধেক অর্থাৎ 50% শিক্ষার্থী হবে কারিগরি শিক্ষার। কারণ কারিগরি শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী কখনোই বেকার থাকে না। এই জন্য প্রয়োজন হবে আমাদের যেই সনাতন যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এর থেকে বেরিয়ে কারিগরি শিক্ষার উপর অনেক বেশি জোর প্রদান করা। এতে হবে কি, ওই কারিগরি শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী আর বেকার থাকবে না, এবং সে যখন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে তখন সে দেশের দারিদ্র্যের হার কমানোতে অবদান রাখতে পারবে। এরপরে রয়েছে দেখো মানব সম্পদ উন্নয়ন। এই পয়েন্টটিও আমি কিন্তু আলোচনা করে ফেলেছি যে দেশের জনসংখ্যাকে বোঝা নয়, সম্পদে পরিণত করতে হবে, এবং এই সম্পদই পরবর্তীতে কি হবে, দেশের উন্নয়নে কাজে দিবে। একটা থিওরি রয়েছে যে যে কোনো দেশের উন্নয়ন তখনই সর্বোচ্চ হয় যখন সে দেশে কি হয়, সেই দেশে জনশক্তির সেই দেশের জনশক্তির বৃহৎ অংশ কর্মের সাথে সংশ্লিষ্ট থাকে। বাংলাদেশ কিন্তু এখন কি হচ্ছে, সেই অবস্থায় রয়েছে। অর্থাৎ বাংলাদেশে এখন বৃদ্ধ এবং শিশুর হার কম, কিন্তু যুবকের সংখ্যা অনেক বেশি। এই যুবকরাই কি করতে পারবে, দেশকে দারিদ্র্যমুক্ত করতে পারবে, দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারবে। এই যুবকরাই কিন্তু আজ থেকে 30 বছর পরে কি হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। তখন আর কিন্তু দেশে কি হবে না, উন্নয়নটা এতটা ত্বরান্বিত করা সম্ভব হবে না। এজন্য আমাদের নীতি নির্ধারকদের প্রয়োজন বর্তমান জনশক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নকে আরও বেগবান করে তোলা। আমাদের সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে সেটি হলো বাণিজ্য ঘাটতি পূরণ। বাণিজ্য ঘাটতি বলতে বোঝানো হয় যে আমদানি এবং রপ্তানির মধ্যে যেই ঘাটতি রয়েছে সেটিকে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু রপ্তানির তুলনায় আমদানি অনেক বেশি। এর ফলে কি হয়, আমার দেশের অর্থটা অন্য দেশে চলে যাচ্ছে। তার ফলে কি হবে, আমি শুধু অন্য দেশ থেকে কিনছি, কিন্তু অন্য দেশ কিন্তু আমার থেকে সে পরিমাণ পণ্য ক্রয় করছে না। ফলে কি হবে, আমি শুধু আমার যেই টাকাটা রয়েছে সেই টাকাটা আমি ব্যয় করে যাব, কিন্তু আমার আয় থাকবে না। এর ফলে কি হবে, আমাদের দারিদ্র্য অবস্থা বিরাজমান থেকে যাবে। কিন্তু যখনই আমদানি রপ্তানির ক্ষেত্রে একটি ব্যালেন্স থাকবে, ভারসাম্য থাকবে, তখনই দেশের দারিদ্র্য দূর করা সম্ভব হবে। আশা করছি তোমরা সকলেই এই 15টি পয়েন্ট বুঝতে পেরেছো যে বাংলাদেশের দারিদ্র্য কিভাবে দূর করা সম্ভব, অর্থাৎ বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণের উপায়গুলো কি কি। কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টসে তুলে ধরবে যে এই পয়েন্টটি বুঝতে পারিনি বা এই বিষয়টি বুঝতে পারিনি। আর অনার্স থার্ড ইয়ারে যারা রয়েছে তোমরা তোমাদের যে বন্ধুরা রয়েছে তাদেরকে অবশ্যই এই গ্রুপে অ্যাড হতে বলবে, কারণ থার্ড ইয়ারের শিক্ষার্থীর পরিমাণ খুবই কম। তোমাদের এর আগের ক্লাসেও আমি দেখেছি থার্ড ইয়ারের স্টুডেন্টের সংখ্যা খুবই কম, সম্ভবত একটা ক্লাসে 2 জন ছিল। তো তোমরা তোমাদের সহপাঠীদের বলবে যে এই গ্রুপে অ্যাড হয়ে যেতে, যতদিন আমাদের অনলাইন ক্লাস চলছে অনলাইন ক্লাসে যুক্ত হতে। কেননা তোমাদের যে অ্যাটেন্ডেন্স রয়েছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার সময় যে 5 নাম্বার রয়েছে সেখানে কাউন্ট হবে অনলাইন ক্লাসের অ্যাটেন্ডেন্সগুলো। এর পরের যে টপিক্সটি নিয়ে আমরা আলোচনা করব সেই টপিক্সটি হলো বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে সরকারি কর্মসূচি। বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে কর্মসূচি সমূহ, এক্ষেত্রে 2 ধরনের কর্মসূচি হয়, একটি হলো সরকারি কর্মসূচি, অপরটি হলো বেসরকারি কর্মসূচি। আমরা প্রথমেই সরকারি কর্মসূচি নিয়ে আলোচনা করব। দেখো, সরকারি যে সকল কর্মসূচি রয়েছে, অর্থাৎ সরকার দারিদ্র্য বিমোচনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তরের মাধ্যমে যে ধরনের কর্মসূচিগুলো পরিচালনা করে থাকে, এই কর্মসূচিগুলো হলো 1 নম্বরেই রয়েছে সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা। আমি আবার বলছি, 1 নম্বরে রয়েছে সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা। 2 নম্বরে রয়েছে নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি। 2 নম্বরে রয়েছে নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি।
3 নম্বরে রয়েছে কর্মসংস্থান ব্যাংক। 3 নম্বর পয়েন্টটি হলো কর্মসংস্থান। 4 নম্বরে রয়েছে বয়স্ক ভাতা কর্মসূচি। 4 নম্বরে রয়েছে বয়স্ক ভাতা কর্মসূচি। 5 নম্বরে রয়েছে বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ নারী ভাতা। বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ নারী ভাতা। এরপরে রয়েছে অসচ্ছল মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা। অসচ্ছল মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা। 7 নম্বর পয়েন্টটি হলো এসিড দগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ভাতা কার্যক্রম। এসিড দগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ভাতা কার্যক্রম। 8 নম্বরে রয়েছে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। 9 নম্বরে রয়েছে সমাজসেবা। 9 নম্বর পয়েন্টটি হলো সমাজসেবা। 10 নম্বরে রয়েছে প্রকল্প। 11 নম্বরে রয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম। 12 নম্বরে রয়েছে সমবায় অধিদপ্তরের কার্যক্রম। সমবায় অধিদপ্তরের কার্যক্রম। 13 নম্বরে রয়েছে ঘরে ফেরা কর্মসূচি। 13 নম্বর পয়েন্টটি হলো ঘরে ফেরা কর্মসূচি। 14 নম্বরে রয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্প। একটি বাড়ি একটি খামার প্রকল্প। এবং সর্বশেষ অর্থাৎ অন্যান্য কার্যক্রম। সর্বশেষ রয়েছে অন্যান্য কার্যক্রম। যারা লিখে নিতে চাও তারা দেখে দেখে এগুলো লিখে নাও। লেখা শেষ হলে আমাকে কমেন্টসে জানিও যে লেখা শেষ। বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে সরকারি কর্মসূচি সমূহ। এক নম্বরে রয়েছে সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা। 2 নম্বরে রয়েছে নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি। 3 নম্বরে রয়েছে কর্মসংস্থান ব্যাংক। 4 নম্বরে রয়েছে বয়স্ক ভাতা কর্মসূচি। 5 নম্বরে রয়েছে বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা। 6 নম্বরে রয়েছে অসচ্ছল মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা। 7 নম্বরে রয়েছে এসিড দগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ভাতা কার্যক্রম। 8 নম্বরে রয়েছে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। 9 নম্বরে রয়েছে সমাজসেবা। 10 নম্বরে রয়েছে আবাসন প্রকল্প। ক্লিয়ার দেখা যাচ্ছে না, প্রথম থেকে আবার দেখো। সামাজিক 1 নম্বরে রয়েছে সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা।
2 নম্বরে রয়েছে নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি। এখন দেখা যাচ্ছে কিনা আমাকে জানাও। নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি। 3 নম্বরে রয়েছে কর্মসংস্থান ব্যাংক। 4 নম্বরে রয়েছে বয়স্ক ভাতা কর্মসূচি। 5 নম্বরে রয়েছে বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা। এরপরে রয়েছে 6 নম্বরে রয়েছে অসচ্ছল মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা। 7 নম্বরে রয়েছে এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ভাতা। 8 নম্বরে রয়েছে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। 9 নম্বরে রয়েছে সমাজ সেবা। 10 নম্বরে রয়েছে আবাসন প্রকল্প। 10 নম্বরে রয়েছে আবাসন প্রকল্প। 11 নম্বরে রয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম। 12 নম্বরে রয়েছে সমবায় অধিদপ্তরের কার্যক্রম। 13 নম্বরে রয়েছে ঘরে ফেরা। 13 নম্বরে রয়েছে ঘরে ফেরা। 14 নম্বরে রয়েছে একটি ঘর একটি খামার প্রকল্প বা একটি বাড়ি একটি খামার প্রকল্প। এবং সর্বশেষ অন্যান্য কার্যক্রম। সবাই লিখে নিয়েছো? আচ্ছা, এখন আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, আমাদের প্রথম পয়েন্টে কি ছিল, যে সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা। সামাজিক একটি রাষ্ট্র কতটা উন্নত এর সামাজিক নিরাপত্তা ব্যবস্থা দেখলে তা অনেকটা বোঝা যায়, অর্থাৎ অনেকটা ক্লিয়ার হয়ে আসে। পৃথিবীর যে উন্নত দেশগুলো রয়েছে, বিশেষ করে ইউরোপের যে কল্যাণ রাষ্ট্রগুলো রয়েছে, সেগুলো কিন্তু সেগুলোর সামাজিক নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নত। অর্থাৎ সেখানে যখনই কোনো মানুষের কর্মের অভাব হয় তার সম্পূর্ণ দায় দায়িত্ব রাষ্ট্রের হয়ে যায়, বা যখনই কেউ বিপদে পড়ে তখন তার দায় দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করে। আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশ এখনও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠেনি বা হয়ে ওঠেনি। তো যেটা হয়, কিন্তু আমাদের রাষ্ট্র চেষ্টা করছে কল্যাণ রাষ্ট্র হওয়ার জন্য। এই জন্য বাংলাদেশেও বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা রয়েছে, যেমন ধরো পেনশন রয়েছে, তারপরে মাতৃত্বকালীন যে সুবিধাগুলো রয়েছে, ছুটির ব্যবস্থা, এগুলো রয়েছে। তারপর তোমার বিভিন্ন ধরনের ভাতা কার্যক্রম রয়েছে। তারপর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় রিলিফের ব্যবস্থা রয়েছে। মানে চেষ্টা করা হচ্ছে কল্যাণ রাষ্ট্রের দিকে হয়ে ওঠার জন্য। এক্ষেত্রে কিছু কিছু কর্মসূচি বাংলাদেশে রয়েছে, বিভিন্ন ধরনের ভাতা
প্রদান করা হয়। 2 নম্বর পয়েন্টটা দেখো, নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি। বাংলাদেশে নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি যেগুলো রয়েছে সেগুলো হলো কি, যেমন ধরো কাজের বিনিময়ে খাদ্য, অর্থাৎ একটা প্রকল্পই ছিল যে কাজ করার বিনিময়ে সরকার হতে খাদ্যদ্রব্য প্রদান করা হতো। তারপরে দেখো ভিজিএফ, ভালনারেবল গ্রুপ ফিডিং, অর্থাৎ এখানে যেটা এটাকেই বলা হয় কাবিখা। এরপরে রয়েছে ভিজিডি, ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট, অর্থাৎ দেশে যে দরিদ্র জনগোষ্ঠী রয়েছে এগুলোর উন্নয়নের জন্য সরকার হতে যে ভাতা প্রদান করা হতো। এছাড়া রয়েছে তোমার টিআরডিপি, তারপরে জিআরটা হলো কি, জিআরটা হলো তোমার যেই বিভিন্ন সরকারের যে বিভিন্ন কর্মসূচি রয়েছে জনগণকে সাহায্য করার জন্য, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণকে বিভিন্ন ধরনের ত্রাণ কার্যক্রমের মাধ্যমে সহায়তা করে তাদেরকে নিরাপত্তা প্রদান করা। এগুলো বিভিন্ন ধরনের কার্যক্রম বাংলাদেশে সরকারিভাবে পরিচালিত হচ্ছে। 3 নম্বর পয়েন্টটি দেখো, কর্মসংস্থান ব্যাংক। তোমরা যারা বিভিন্ন জেলায় রয়েছ তারা দেখবে যে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় কর্মসংস্থান ব্যাংক রয়েছে। মূলত দেশের জনগণের, বিশেষ করে যুবকদের মধ্যে ঋণ প্রদান করে আত্মকর্মসংস্থান গড়ে তোলার জন্যই কর্মসংস্থান ব্যাংকটি গড়ে তোলা হয়েছে। প্রায় 212টি শাখার মাধ্যমে এটি দেশের বিভিন্ন প্রান্তের জনগণকে ঋণ প্রদান করে আসছে। এরপরে দেখো তোমরা বয়স্ক ভাতা কর্মসূচি। বাংলাদেশে মূলত 1998 সালের দিকে এই যে বয়স্ক ভাতা কর্মসূচি শুরু হয়। বর্তমানে দেখবে যে প্রায় বয়স্ক ভাতা হিসেবে 500 টাকার মতো প্রদান করা হচ্ছে। আমরা যেটা দেখি যে 2015-16 অর্থ বছরে প্রায় 1442 কোটি টাকা বয়স্ক ভাতার জন্য বরাদ্দ করা হয়েছে। আবার বলতেছি, 2015-16 অর্থ বছরে প্রায় 1442 কোটি টাকা বয়স্ক ভাতা হিসাবে বরাদ্দ করা হয়েছে। এরপরেই দেখো তুমি বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা। এক্ষেত্রে যেটা করা হয়েছে যে মূলত যে সকল নারী বিধবা এবং যাদের স্বামী পরিত্যক্ত, অর্থাৎ স্বামী নেই বা স্বামী তাদের ছেড়ে চলে গেছে, এই ধরনের যে মহিলাগুলো রয়েছে এবং তাদের বয়স কিন্তু কি হয়, যে বলা হয় যে নির্দিষ্ট বয়স, অর্থাৎ 60-এর উপরে যারা রয়েছে তাদেরকে এই ভাতা প্রদান করা হয়। 2015-16 অর্থ বছরের যে হিসাব রয়েছে সেই হিসাব অনুযায়ী প্রায় 535 কোটি টাকা এই খাতে সরকার বরাদ্দ দিয়েছে। এরপরেই দেখো অসচ্ছল মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা। বলা হয় যে বাংলাদেশে যে সকল মুক্তিযোদ্ধা রয়েছে তাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যে সম্মানী ভাতারও আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। তো অসচ্ছল মুক্তিযোদ্ধা ভাতা যেটা 8,000 টাকা ছিল, বর্তমানে আমরা জানি সেটা 10,000 টাকায় উন্নীত করা হয়েছে। এবং দেখো এই খাতে প্রায় 2,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমি আবার বলছি, এই খাতে প্রায় 10,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরপরেই রয়েছে দেখো এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ভাতা কার্যক্রম। অর্থাৎ বাংলাদেশে যে সকল এসিডদগ্ধ নারী রয়েছে এবং এছাড়া যে শারীরিক প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য সরকার হতে 10,000 টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হয়। অর্থাৎ প্রতিজনকে 10,000 টাকা করে ভাতা প্রদান করা হয়। এর মাধ্যমে তাদের কি করা হয়, তাদের দারিদ্র্য বিমোচনে সরকার হতে অবদান রাখা হয়। তারপরেই রয়েছে 8 নম্বরে যেটা রয়েছে কাজের বিনিময়ে খাদ্য। তোমাদেরকে এর আগেও বলেছি যে কাজের বিনিময়ে খাদ্য, অর্থাৎ সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ করার বিনিময়ে কি করা হয়, সরকার হতে খাদ্যদ্রব্য বিশেষ করে চাল ডাল এগুলো প্রদান করা হয়। আমরা দেখি যে 2015-16 অর্থ বছরে প্রায় 1311 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় কাবিখা কার্যক্রমে। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে কাবিখার পূর্ণরূপ কি?
কাবিখার পূর্ণরূপ হলো কাজের বিনিময়ে খাদ্য। ঠিক আছে, আবার বলছি, কাবিখার পূর্ণরূপ হলো কাজের বিনিময়ে খাদ্য। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। এরপরেই রয়েছে দেখো সমাজসেবা। সমাজসেবা বলতে বিভিন্ন সমাজসেবামূলক যে কার্যক্রমগুলো রয়েছে, যেমন যুব কল্যাণ, নারী কল্যাণ, শিশু কল্যাণ, এই কার্যক্রমগুলোর মাধ্যমে সরকার দারিদ্র্য বিমোচনে কাজ করছে। এরপরেই রয়েছে 10 নম্বরে রয়েছে দেখো আবাসন প্রকল্প, অর্থাৎ ভূমিহীন, ছিন্নমূল, গৃহহীন জনগণের জন্য সরকার হতে প্রায় আমরা দেখি কি ঘর করে দেওয়া হচ্ছে। সরকারি যে খাস জমি রয়েছে সেগুলোতে গৃহ নির্মাণ করা হচ্ছে, এটি হলো আবাসন প্রকল্প। তারপরেই রয়েছে দেখো 11 নম্বর পয়েন্টটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম। মূলত ভালনারেবল গ্রুপ হিসেবে বিবেচনা করা হয় কাদের? মহিলা, শিশু এবং প্রবীণদেরকে। এক্ষেত্রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দারিদ্র্য দূরীকরণে তাদের মাধ্যমে মহিলাদের ঋণ প্রদান করে যাচ্ছে এবং বিভিন্ন কর্মসূচি বা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তারপরেই রয়েছে দেখো সমবায় অধিদপ্তরের কার্যক্রম। আমি এর আগেই তোমাদের বলছি যে সমবায়ের মাধ্যমে দারিদ্র্য দূর করা মানে অনেকটা সহজ, যে তাহলে এক একটা এলাকার এক একটা অঞ্চল ধরে ধরে দারিদ্র্য দূর করা সম্ভব। এই জন্য সমবায় অধিদপ্তর বিভিন্ন সহজ শর্তে ঋণ প্রদান করছে, কি বলবো, বিনা জামানতে ঋণ প্রদান করছে দারিদ্র্য বিমোচন করার জন্য। এরপরেই রয়েছে দেখো ঘরে ফেরা কর্মসূচি। ঘরে ফেরা কর্মসূচি কাদের জন্য? মূলত আমরা দেখতে পাই কি শহর অঞ্চলে, বিশেষ করে ঢাকা শহরে দেখবে, নারায়ণগঞ্জে দেখবে, রাস্তাঘাটে প্রচুর মানুষ যারা রাস্তায় থাকে, যাদের থাকার কোনো জায়গা নেই। তো এদের বাড়ি থেকে হয়তো কেউ পালিয়ে এসেছে বা কেউ কোনো পালিয়ে আসার জন্য বাধ্য হয়েছে, এরকম কার্যক্রম রয়েছে। এরকম কাজের জন্য তারা রাস্তায় থাকছে। তো সরকার থেকে একটি কর্মসূচি রয়েছে এই মানুষগুলোকে ঘরে ফিরতে সাহায্য করা, অর্থাৎ তাদেরকে বিভিন্ন ঋণ প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান গড়ে তোলার মাধ্যমে যাতে তারা তাদের গৃহে ফেরত যেতে পারে। তোমরা দেখবে যে প্রায় কিন্তু পুলিশ কি করে, যে বিভিন্ন এলাকা থেকে ভিক্ষুক ধরে ধরে নিয়ে একটা নির্দিষ্ট সেন্টারে রাখে। পরবর্তীতে তাদেরকে কি করা হয়, মোটিভেট করা হয় যে তাদের এই পেশা ছেড়ে তাদেরকে তাদের গৃহে ফিরে যাওয়ার জন্য, তাদেরকে বিভিন্ন কর্মে যুক্ত হওয়ার জন্য। এই কর্মসূচিটি হলো ঘরে ফেরা কার্যক্রম। এরপরেই রয়েছে দেখো একটি ঘর একটি খামার প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এই প্রকল্পটির উপর খুবই গুরুত্ব প্রদান করেছেন এবং বলেছেন যে প্রতিটি বাড়ি স্বনির্ভর হয়ে উঠবে, অর্থাৎ প্রত্যেকটি বাড়ির মধ্যেই কি হবে, খামার থাকবে, তার নিজের চাহিদা পূরণ করার জন্য এবং চাহিদা পূরণের পর সে যাতে এই খামার হতে লাভ করতে পারে। এইভাবে প্রতিটি বাড়িকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় নিয়ে আসা, যাতে প্রতিটি বাড়ি অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারে। সর্বশেষ যেটি রয়েছে যে অন্যান্য কার্যক্রমের মধ্যে দেখবে যে তথ্য প্রযুক্তির কার্যক্রম রয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সাহায্য করছে, আত্মকর্মসংস্থানের বিভিন্ন কর্মসূচি রয়েছে। তো এর ক্ষেত্রে কি হয়, বিভিন্ন ট্রেনিং প্রদান করা হয় বর্তমানে আইসিটি খাত হতে, যাতে করে এই ট্রেনিংগুলো গ্রহণ করে জনগণ নিজের জন্য কর্মের ব্যবস্থা করে নিতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে যে সরকারি কর্মসূচিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম এবং সর্বশেষ আমরা যেটি জানবো সেটি হলো দারিদ্র্য বিমোচনের বেসরকারি কর্মসূচি। এক্ষেত্রে আমরা শুধুমাত্র বেসরকারি যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে জানবো, আসলে কি কি কর্মসূচি বা কারা কারা বেসরকারি খাতে দারিদ্র্য বিমোচনে কাজ করছে। দারিদ্র্য বিমোচনে বেসরকারি খাত বলতে মূলত এনজিওদেরকে বোঝানো আছে, অর্থাৎ এই এনজিওগুলো বিভিন্ন ঋণ প্রকল্পের মাধ্যমে, উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এদেশের জনগণের দারিদ্র্য দূরীকরণে কাজ করছে। কোন কোন এনজিও মূলত বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে কাজ করছে এগুলো হলো দেখো ব্র্যাক, আশা, প্রশিকা। তোমরা দেখো, আশা করছি এখন দেখতে পাবে সকলেই। ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক, প্রশিকা, স্বনির্ভর বাংলাদেশ
এবং অন্যান্য যে কার্যক্রম রয়েছে। এক্ষেত্রে দেখো, ব্র্যাক 1972 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা হলো ব্র্যাক। দারিদ্র মানুষের ক্ষমতায়নের জন্য ঋণদান কর্মসূচি ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করছে ব্র্যাক। এরপরে 2 নম্বর পয়েন্টটি দেখো, 2 নম্বরে রয়েছে আশা। আশা প্রতিষ্ঠিত হয় 1991 সালে। ক্ষুদ্র ঋণ সংস্থা হিসেবে এটি কাজ শুরু করে 1991 সালে। আশা বর্তমানে সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। এটি সর্বনিম্ন ব্যয়ে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়ন ও সম্প্রসারণের একমাত্র সংস্থা। তারপরেই রয়েছে দেখো গ্রামীণ ব্যাংক। আমরা জানি যে গ্রামীণ ব্যাংক বিনা সুদে ঋণ প্রদান করে, অর্থাৎ গ্রামীণ ব্যাংক কোনো প্রকার জামানত ব্যতীত ভূমিহীন দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ক্ষুদ্র দান করে থাকে। ঋণের টাকা সাপ্তাহিক কিস্তিতে পরিশোধ করা হয় এবং ব্যাংকের যাবতীয় আর্থিক লেনদেন সাপ্তাহিক কেন্দ্রের বৈঠকের মাধ্যমে সম্পন্ন হয়। এরপরেই রয়েছে দেখো প্রশিকা। 4 নম্বরে রয়েছে প্রশিকা। প্রশিকা সমিতির ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় কৃষি, মৌমাছি পালন, মৎস্য চাষ, সামাজিক বনায়ন, বীজ উৎপাদন, ক্ষুদ্র ব্যবসা ইত্যাদি কাজে সহায়তা করে থাকেন এবং প্রশিকার আওতায় প্রায় 1 কোটি জনগোষ্ঠী ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আবার দেখো স্বনির্ভর বাংলাদেশ। আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সকল রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং PKSF এর মাধ্যমে বিভিন্ন কর্মসূচি শুরু করে তা বিত্তহীন ঋণ গ্রহীতাদের ঋণ বিতরণ করছে স্বনির্ভর বাংলাদেশ। এবং সর্বশেষ দেখো অন্যান্য কার্যক্রম, অর্থাৎ এই ক্ষেত্রে অন্যান্য আরও অনেক সংস্থা রয়েছে যারা কাজ করছে। এর মধ্যে অন্যতম হলো শক্তি ফাউন্ডেশন, TMSS, এরপরে রয়েছে SSS, বিদেশি বিভিন্ন সাহায্য সংস্থা, বাণিজ্যিক বিভিন্ন ব্যাংক। অর্থাৎ বেসরকারি সংস্থাগুলো দেশের দারিদ্র বিমোচনের জন্য সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু রয়েছিল সে বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা শেষ করছি এবং আমার ক্লাসের সময়ও প্রায় শেষ। আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। কেউ যদি কোনো কিছু বুঝতে না পারো কমেন্টে তুলে ধরবে যে এই ব্যাপারটি তুমি বুঝতে পারোনি। আমরা নেক্সট রবিবারে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস পরিচালনা করব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।